সিমলা ও মানালির পার্ট 2 ব্লগে আপনাদেরকে স্বাগত। সিমলার মেলাতে এক অদ্ভুত অভিজ্ঞতা আপনাদের সাথে তো শেয়ার করেছি। তারপরে সাংলার স্নোফল এবং চিটকুল, যেটা কিনা হিমাচল প্রদেশের লাস্ট ভিলেজ, সেইখানটাও ঘুরিয়ে রেখেছি। আজকের তারপর থেকে চিটকুলের অপরূপ সৌন্দর্য দেখে হোটেলে ফিরে লাঞ্চ সেরেছিলাম। তারপর বেরিয়ে গেলাম কালপার। আর বাইরে ঘুরতে গিয়ে যদি নিজেরই শহরের কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে তার অনুভূতিটা আলাদাই। আমরা যে হোটেলে ছিলাম সেখানে গিয়ে জানলাম যে ওই দাদাদের বাড়িও কিন্তু ডায়মন্ডে। কালপাতে যখন ঢুকছি তখন কালপা কিন্নর কৈলাসের বাঁশপা নদীর তীরে একটা যে ড্যাম গড়ে উঠেছে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছিলাম। তারপরে দাঁড়িয়ে দেখলাম হোটেল থেকে কিন্নর কৈলাসের এক অপরূপ। দেন হোটেলে ব্যাগ রেখে ওখানকার আশেপাশে কিছু সাইট সিন করার জন্য বেরিয়ে পড়লাম। একটা জায়গায় গেছিলাম যার নাম হলো সুসাইড পয়েন্ট। তোমরা দেখেই বুঝতে পারছো যে জায়গাটা কতটা খারাপ। তারপর ওখান থেকে চলে গেছিলাম রোগী নামের একটা ভিলেজ। জায়গাটা এতটাই স্তব্ধ ও শান্ত, সেখান থেকে বেরিয়ে আসতে একটুও মন চাইছিল না। ওখানকার একটা মন্দিরে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। মন্দির থেকে কিন্নর কৈলাসের যে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল, দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওখানে বসেছিলাম, বসে বসে দেওয়ালে যে কারুকার্যগুলো সেগুলোই বারবার দেখছিলাম। হিন্দু পুরাণের নানান দেবদেবীর মূর্তি কিন্তু কাঠের গায়ে কি সুন্দরভাবে খোদাই করা হয়েছে। তারপর মন্দিরে যখন ঢুকতে গেলাম দেখলাম মন্দিরে তালা বন্ধ। নিজেরা যখন ট্যুর প্ল্যান করা হয় তার একটা আলাদাই অ্যাডভান্টেজ আছে। বেশ খানিকক্ষণ এখানে সময় কাটিয়ে নিয়েছিলাম। দিন যখন দেখছি যে একটু সন্ধ্যা হয়ে আসছে তখন ভাবলাম না এবার গাড়িতে করে হোটেলে ফেরা যাক। তখন আবার রওনা দিলাম কালপাতে যে হোটেলে স্টে করেছি তার উদ্দেশ্যে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে হাতে এক কাপ কফি নিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে আজকের সন্ধ্যার কফিটা খাচ্ছিলাম। কফি শেষ হতে না হতেই এসে গেল মুড়ি আর গরম গরম বেগুনি ভাজা, আর তার কিছুক্ষণ পরে রাতের ডিনার। সকালবেলা ঘুম ভাঙলো দূরের এক আরতির আওয়াজ শুনে। পাশেই ছিল রোগী ভিলেজ, সেইখানকার কোনো মন্দিরে আরতি হচ্ছিল। সেই শুনতে শুনতে ঘুম ভাঙার পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সারহানের জন্য। আর রাস্তার মাঝখানে দেখা হলো এই সুন্দর দুটো বাচ্চার সাথে। ওদের নাম জিজ্ঞেস করতে ওরা কিন্তু বেশ ফ্রেন্ডলি ভাবেই আমাদের সাথে কথা বলছিল। ওদের সাথে কিছুক্ষণ গল্প করার পরে তারপর আবার উঠে পড়লাম গাড়িতে সারহানের জন্য। সারহানে গিয়ে হোটেল থেকে এই রকম মেঘলা দিনের একটা আবহাওয়া আমরা দেখতে পেয়েছিলাম। তারপর দুপুরে লাঞ্চ করে বেরিয়ে গেলাম ওখানকার একটা বার্ড স্যাংচুয়ারি দেখার জন্য। দেন সন্ধ্যাবেলার জন্য প্ল্যান ছিল ভীমাকালী টেম্পল। আমরা কিন্তু কোনো নামি দামি ট্যুর এজেন্টের সাথে যাইনি। আমাদের ঘোরার টোটাল কস্ট পড়েছিল 18,500 সামথিং। আর এর সাথে আপনি যেরকম ট্রেনের টিকিট কাটবেন সেই কস্টটা একটু ভ্যারি করবে। যদি ধরুন আপনি থার্ড এসি না নিয়ে আপনি স্লিপারের ক্লাস নিলেন তাহলে খরচাটা আরেকটু কম পড়ে যেতে পারে। তারপর ওই বার্ড স্যাংচুয়ারিতে দেখার পরে আমরা বেরিয়ে গেলাম ভীমাকালী টেম্পলের জন্য। ভীমাকালী টেম্পলের আশেপাশে কিছু জামা দোকানও ছিল, তো ওখানকার কিছু শপ আমরা এক্সপ্লোর করছিলাম, কিন্তু খুব একটা ভালো রাখিনি, কারণ আমরা প্ল্যান করেছিলাম যে আমরা মানালিতে গিয়েই সব রকম শপিং করব। ভীমাকালী টেম্পলে গেলে কিন্তু মাথা সম্পূর্ণভাবে ঢেকে জুতো, মোজা, স্টকস, তারপরে বেল্ট বা কোনো ইলেকট্রনিক ডিভাইস এগুলো কিন্তু ভিতরে অ্যালাউ করবে না। কালী টেম্পলে সন্ধ্যাবেলা যে আরতিটা হয় ওটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এরপরেই শুরু হয়েছিল আসল কষ্ট। আমরা জানতাম না যে মানালি যাওয়ার জন্য এতক্ষণ ট্রাভেল করতে হয়। সবারই অবস্থা খারাপ হয়ে গেছিল ভীষণ, কিন্তু মানালি পৌঁছেই যেন আবার সেই এনার্জি কোথাও থেকে ফিরে এসেছিল। রুমে জাস্ট ব্যাগটা রেখে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিন শপিং করার জন্য। সেদিন কিন্তু কোনো জিনিস কিনিনি, জাস্ট দামগুলো দেখছিলাম। মানালিতে গিয়ে কি কি শপিং করতে পারবে তার একটা ছোট্ট মিনি ব্লগ কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক আগেই দিয়ে রেখেছি। আর যদি বলো যে আমি কি কি কিনেছি তাহলে কমেন্টে জানিও, আমি কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রাইস সহ। আর যেমন শপিং করা তেমনই খাওয়া দাওয়া। এই গাজরের হালুয়া, পান্তুয়া, রাবড়ি এগুলো জাস্ট অসাধারণ খেতে ছিল। পরের দিন শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। আমরা একদম বরফের ড্রেস পরে বেরিয়ে পড়লাম মানালির সোলাং ভ্যালিতে যাওয়ার জন্য। কিন্তু যখন সোলাং ভ্যালিতে গেছি নিচে না একটুও বরফ ছিল না। তারপর আমাদের প্ল্যান ছিল যে ওই দিন আমরা প্যারাগ্লাইডিংও করব, আর বাতাস না থাকার জন্য সেদিন সেটাও হয়নি। তাই আমরা 650 টাকা করে ঘোড়া ভাড়া করে উপরে চলে গেছিলাম সোলাং ভ্যালিতে।
আমরা তো ভেবেই গেছিলাম যে কিছু না কিছু অ্যাক্টিভিটি করব, তাই ওখানে গিয়ে জিপ লাইন, টিউব স্লাইড, তারপরে যে স্কিং, সেগুলোর জন্য 1000 টাকা করে একটা টিকিট কেটে নিলাম। এবার আমার পালা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অনেকবার ট্রাই করার পর যখন দেখলাম যে স্কিনটা একদমই আমার দ্বারা হচ্ছে না, তখন ভাবলাম এই বুড়ো বয়সে আর বেশি হাড়গোড় ভেঙে লাভ নেই, এবার একটু রেস্ট নেওয়া যাক। আমাদের স্কিং আর কি জানো টিউব করা হয়ে গেছে, আমরা এবার করব জিপ লাইন। স্কিং করতে গেলে প্রচন্ড স্ট্যামিনা দরকার হয়, প্রচন্ড। 4 বার করেছি, 4 বার। আর সবাই বলে যে সোলাং ভ্যালিতে প্যারাগ্লাইডিং হয়, কিন্তু আমরা সেটা পাইনি, মানে হচ্ছেই না, পুরোপুরি বন্ধ। আর বাঞ্জি জাম্পিং হয়, সেটা আপাতত খোলেনি। আর আমরা এখন এদিক ওদিক স্নো ফাইট করছি, ভিডিও বানাচ্ছি। জিপ লাইনটা আমি প্রথমবার ট্রাই করছি, তাই আমার ভীষণ ভয় লাগছিল। যদি আপনারা কেউ ট্রাই করে থাকেন, একবার কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন ভয় লেগেছিল। কেমন ভয় লাগছে? জিপ লাইন করার পরে ওখানে কিছু ফটো আর ভিডিও তুলে নিচ্ছিলাম, আর তারপর ভীষণ খিদে পেয়েছিল, তাই মোমো আর ম্যাগি খেয়ে নিয়েছিলাম। দেন মায়ের সাথে কিছু ফটো আর ভিডিও তুলে আমরা রওনা দিলাম হোটেলে আসার জন্য। হোটেলে এসে লাঞ্চ করে আমাদের বিকেলে প্ল্যান ছিল হিড়িম্বা টেম্পল যাওয়ার। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করছিলাম এখানে যদি একটা বাড়ি কেনা যায়, যাতে প্রতি বছর এখানে এসে কিছুক্ষণ সময় স্পেন্ড করা যায়। তারপর চলে গেছিলাম মন্দিরে। ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ ছবি তোলার পর আমার মনে হলো এই মন্দিরটা তো আগেও এক জায়গায় দেখেছি, সেটা কোন মুভি তোমরা আমাকে কমেন্টে জানাও। আর একে দেখলে এত সাহসী মনে হবে না, কিন্তু ও জিপলাইন করেছিল, আর ও এখানে দেখাচ্ছে যে ও জিপলাইনে কিভাবে আটকে গেছিল। 9 দিনের ট্যুরে যে কটা জায়গায় ঘুরেছি, সব থেকে বেশি ভিড় ছিল এই মানালি মেলেতে। বিভিন্ন রকমের কাশ্মীরি ওয়ার্ক করা কুর্তি, বিভিন্ন পশমিনা যে সালোয়ার পিসগুলো হয়, তারপরে শাড়ি, বিভিন্ন রকমের ব্যাগ, এইসব অনেক কিছুরই কিন্তু অপশান তোমরা মানালি মেলেতে পেয়ে যাবে। তারপর ওখানে ডিনার সেরেছিলাম চপস্টিক নামে একটা নামকরা রেস্টুরেন্টে। এই দিনটাই ছিল সেই দিন যেদিন আমি আমার ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে প্যারাগ্লাইডিং করেছিলাম। প্যারাগ্লাইডিং করতে কত খরচ হয়েছে বা কোথায় করেছি, কিভাবে করেছি, আর আমার এক্সপিরিয়েন্স কেমন হলো, বা গোপ্রো নিতে কেমন খরচা হয়, কেমন কি বৃত্তান্ত, তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। প্যারাগ্লাইডিং ডান। কুল্লু থেকে হয়ে আমরা টানা মান্ডিতে গিয়ে স্টে করতে পারতাম, কিন্তু আমরা আমাদের প্ল্যানে রেখেছিলাম মণিকরণের এই গুরুদুয়ারাটা, যার পাশ দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী পার্বতী নদী। গুরুদুয়ারার ভিতরে আছে লঙ্গরখানা, যেখানে বসে আপনি কিন্তু অবশ্যই খেতে পারেন। আর তারপর ওখানে ছিল হট স্প্রিং, যেটা হলো ওখানকার মেন অ্যাট্রাকশন। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মান্ডির জন্য। অনেকেই কিন্তু মণিকরণে এই পার্বতী নদীর ধারে রিভার ক্যাম্পে স্টে করে, বা অনেক হোটেলও আছে, আপনারা চাইলে সেখানেও স্টে করতে পারেন। আর যদি এই টোটাল ট্রিপের সাথে আপনি অমৃতসরের গুরুদ্বারাটাও অ্যাড করতে চান, তাহলে মান্ডিতে স্টে না করে ওভারনাইট ট্রাভেল করে আপনারা কিন্তু অমৃতসরেও চলে যেতে পারেন, এবং পরের দিন অমৃতসর থেকে এক্সপ্রেস ধরতে পারেন। আমাদের টিকিট কাটা ছিল কিন্তু অমৃতসর থেকেই, কিন্তু তবুও কিছু কারণবশত আমাদের এই প্ল্যানটা করা হয়নি। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে রওনা দিলাম মান্ডি থেকে পাঞ্জাবে যাওয়ার জন্য। পাঞ্জাবে দাঁড়িয়ে ওখানে একটা ধাবাতে খেয়ে নিলাম লস্যি, আর সেখানে বসেই কিছুক্ষণ গল্প করে নিলাম যে কি তাড়াতাড়ি আমাদের ট্রিপটা যেন শেষ হয়ে গেল। তারপর গাড়ি এসে আমাদেরকে নামিয়ে দিল আমাদের স্টেশন আম্বালাতে, যেখান থেকে এই টোটাল সফরটা শুরু হয়েছিল। 9 দিনের ট্যুর যে কিভাবে নিমেষে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। সিমলা যাওয়ার বেশ কিছুদিন আগে আমরা চলে গেছিলাম সিকিমে, আর তারও বেশ কিছুদিন আগে আমরা চলে গেছিলাম পুরীতে। দুটোরই ডিটেলস ব্লগ কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আমার এই চ্যানেলে আমি বিভিন্ন রকমের রেসিপি আর ঘুরতে যাওয়ার ব্লগ শেয়ার করে থাকি। আপনাদের যদি এরকম কন্টেন্ট দেখতে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন।